হচ্ছে লাস্টে ছিল পারচেজ অর্ডার করেছিলাম আমরা। পারচেজ অর্ডার থেকে এই পারচেজ অর্ডারটাকে আমরা বিলে কনভার্ট করেছিলাম। এই বিলটা থেকে আমরা পেমেন্ট দিয়েছিলাম। বিল মানে হচ্ছে বাকিতে ক্রয়। আমরা এখানে ইনভয়েস মানে যেমন ছিল কাস্টমার এন্ডে, আমরা ইনভয়েস মানে ছিল আমাদের বাকিতে বিক্রি। আর এখানে বিল মানে হচ্ছে ঠিক আমি নিজে যখন কাস্টমার, আমি যখন কারো কাছ থেকে কিনছি, সাপ্লায়ারের কাছ থেকে কিনছি, তখন যখন আমি বাকিতে কিনছি তখন সেটাকে বলছি আমরা বিল। এই বিলটার পরে ইনভয়েসের ক্ষেত্রে যেমন আমরা পেমেন্ট রিসিভ করেছি, এই বিলের পরে ঠিক তেমনি আমরা বিলটা পেমেন্ট করেছি পে বিলের মাধ্যমে। হ্যাঁ, তার মানে পারচেজ অর্ডার ইজ ইকুইভ্যালেন্ট টু এস্টিমেট। কাস্টমারের ক্ষেত্রে যেমন আমরা এস্টিমেট করেছি, যেটা আসলে আমাদের কনফার্ম অর্ডার না, আমরা জাস্ট একটা ড্রাফট করে রেখেছিলাম। ঠিক তেমনি যখন আমি সাপ্লায়ারকে এটা জানাবো যে আমি পারচেজ অর্ডার দিচ্ছি, তখন এটা কনফার্ম না, মানে আমি এটা সম্ভাব্য যে আমি অমুক তারিখে এটা নিতে পারি, এটা আমি জানাচ্ছি। যখন আমি এটা কনফার্ম করলাম, তখন আমি এটা বিলে কনভার্ট করলাম। বিলে কনভার্ট করার পর আমি বাকিতে জিনিসটা কিনলাম। কেনার পর আমি যখন বিলটা পেমেন্ট করব, তখন আমি পে বিল করে বিলটা পেমেন্ট করব। তার মানে আমি যখন পারচেজ অর্ডার দিচ্ছি, তখন এই ভদ্রলোক করছে এস্টিমেট তার ক্ষেত্রে। আবার আমি যখন অর্ডারটা কনফার্ম করে বিল করছি, সে তখন এস্টিমেট থেকে কনভার্ট করে করছে ইনভয়েস। তারপর আমি যখন তাকে পেমেন্ট দিচ্ছি, তখন আমি পে বিল করছি, আর সে করছে রিসিভ পেমেন্ট। সবাই কি এই পর্যন্ত বুঝতে পেরেছেন? আচ্ছা, থ্যাংক ইউ। এই পর্যন্ত বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন যেটা আসেন, আহ, আমরা যেটা করব, এখানে যেমন আমরা করেছিলাম কি, যে যদি একটা প্রোডাক্ট বিক্রি করার পরে সেটা ফেরত আসে, মানে যদি মানে বিক্রয় ফেরত হয়, তাহলে আমরা দুইভাবে বিক্রয় ফেরত নিতে পারি। একটা হচ্ছে ক্রেডিট নোট, যেটা হচ্ছে ইনভয়েসের ক্ষেত্রে। ইনভয়েস মানে আমি এখন পর্যন্ত টাকা পাইনি, আমি বিক্রি করেছি টাকা পাইনি, তখন আমার একটা প্রোডাক্ট ফেরত এসছে, তখন আমরা করেছি ক্রেডিট নোট। ক্রেডিট নোটটা করার পরে আমরা যখন টাকা নিতে গেছি, তখন ক্রেডিট নোটটা অটোমেটিক ওই ইনভয়েসের সাথে অ্যাপ্লাই হয়ে টাকা কেটে গেছে। মানে আমার ক্রেডিট নোট যদি, আমার টোটাল বিল যদি হয় 100 টাকা, ক্রেডিট নোট থাকে 10 টাকা, তাহলে আমি অটোমেটিক বিল হয়ে গেছে আমার মানে ইনভয়েস হয়ে গেছে 90 টাকা। ঠিক তেমনিভাবে এখানেও আমরা যখন কোনো করব, মানে ক্রয় ফেরত দেবো, কোনো কিছু কিনে সাপ্লায়ারকে ফেরত দেবো, তখন আমরা করব সাপ্লায়ার ক্রেডিট। ওকে, এখানে অপশন দুইটা নাই, এখানে অপশন একটাই, সাপ্লায়ার ক্রেডিট করলেই আমাদের এন্ড থেকে কাজ শেষ। ওকে, তাহলে যদি আমরা একটা সাপ্লায়ার ক্রেডিট করি, সাপ্লায়ার ক্রেডিট করতে গেলে তার আগে থাকতে হবে আমাদের কি, একটা বিল থাকতে হবে, তাই না? অথবা একটা, না আচ্ছা, সাপ্লায়ার ক্রেডিট করার আগে আমি আরেকটা কাজ করি। সেটা হচ্ছে, এখানে যেমন আমরা বাকিতে বিক্রির ক্ষেত্রে করেছিলাম ইনভয়েস, আর নগদ টাকায় বিক্রির ক্ষেত্রে করেছিলাম সেলস রিসিট, তাই তো? আর এই জায়গায় যখন আমরা বাকিতে কিনছি তখন করছি বিল, আর যখন আমরা নগদ টাকায় কিনবো, নগদ টাকা পাঠিয়ে দিয়েছি, ঠিক এটার উল্টোটা, তখন করব আমরা এক্সপেন্স। সেলস রিসিট ইজ ইকুইভ্যালেন্ট টু এক্সপেন্স। মানে আমি যখন কোনো কিছু বিক্রির ক্ষেত্রে নগদ টাকায় বিক্রি করছি সেলস রিসিট, যে আমার কাছ থেকে কিনছে সে করছে কি, এক্সপেন্স। আমি যখন ক্রেতা আমার সাপ্লায়ারের কাছ থেকে কিনছি, তখন আমি করব নগদ টাকায় কিনবো, তখন করব এক্সপেন্স। এখন এক্সপেন্সটা কিভাবে করব, একটু এক্সপেন্সে যাই। ওকে, আচ্ছা, এক্সপেন্স একটু ওয়েট করি, এক্সপেন্স ট্যাবটা আসুক। এক্সপেন্স, এখন ধরেন এক্সপেন্সে গেলে এখানে শো করবে কি, শো করবে আমার সব সাপ্লায়ার, পেইতে আসবে আমার সব সাপ্লায়ার। ভয়েস কেটে কেটে আসতেছে না? আচ্ছা, একটু wait করেন, আমি দেখি ব্যবস্থা করা যায় কিনা। সব করতে হবে, ডিরেক্ট দেওয়া যায় কিনা।
আচ্ছা, এখনো কি কেটে কেটে আসে নাকি এখন কিছু শোনা যায়? এটা মাঝে মাঝে একটু করে ডিস্টার্ব করে, এটা সব এলাকায় করে না, শুধু আমার এখানে করে, আমি না বুঝতে পারি না। আচ্ছা, একটু একটু সবাই লাইনে থাকেন, আমি আসলে ওয়াইফাইতে ইউজ করছি, তো আমি এটাকে সরাসরি ল্যানে দিচ্ছি আর কি। লাইনটা সরাসরি ল্যানে দিচ্ছি, একটু কেটে যেতে পারে, একটু লাইনে থাকেন। হ্যালো, এখন কি শুনতে পান? এত ডিস্টার্ব ইন্টারনেটের, ভালো না হলেই ডিস্টার্ব। এই তো ভালো ছিল, ল্যান্ড কানেকশনে দিয়ে উল্টা আরো বিপদ হয়ে গেল।
আচ্ছা, একটা ক্লাসে এত ইন্টারাপ্ট হলে হয়? আচ্ছা, আহ, আপনারা কি একটু করতে পারবেন? ধরেন এই যে যে টাইমটাতে আমরা ক্লাসটা নিচ্ছি, হ্যাঁ, এই টাইমটাতে প্রবলেম যেটা হচ্ছে, কোনো একটা কারণে সামহাও ইন্টারনেট ডিস্টার্ব হচ্ছে। আমরা কি ক্লাস টাইমটা একটু আগায় আনতে পারি যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে? যদি আমার জন্য একটু টাফ, কিন্তু একটু যদি আগায় আনা যায়। ওকে, ধরেন বেশি না, ধরেন আধা ঘন্টা আগে শুরু করলাম, কারণ আমি যখন বাসায় এসে আমি আসছি, আমি ট্রেন আপ থেকে আসছি, ট্রেন আপ থেকে বাসায় আসছি কটা, 8টা, সোয়া 8টার দিকে এসে আমি তখন ইন্টারনেট ইউজ করছি, তখন খুব সুন্দর ছিল। এই যে এখন একটু ডিস্টার্ব। তো যদি মানে হয়, তাহলে আমরা একটু নেক্সট ক্লাস থেকে একটু আগে শুরু করতে চাই আর কি। অ্যাটলিস্ট নেক্সট ক্লাসটা 8:30টায় শুরু করে দেখি। হ্যাঁ, 8:30টায় নেক্সট ক্লাসটা শুরু করে দেখি, যদি ফিডব্যাক ভালো হয় তাহলে 8:30 থেকেই কন্টিনিউ করবো আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমরা ছিলাম এক্সপেন্সে। আমরা কি করলাম, একটা ডুপ্লিকেট ট্যাব তৈরি করি যাতে আপনাদেরকে সবকিছু দেখাতে পারি। আচ্ছা, আমরা প্লাস নিউ আইকন থেকে সাপ্লায়ারের আন্ডারে এক্সপেন্সে গেলাম। এক্সপেন্স মানে কি, আমি নগদ টাকায় প্রোডাক্ট কিনবো, আমি সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কিনবো, হুইচ ইজ নগদ টাকায়। ওকে। ও, ও স্ক্রিন দেখা যাচ্ছে না, একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট, একটা মিনিট। এখন দেখতে পাচ্ছেন? ওকে। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, আচ্ছা, এক্সপেন্সে ছিলাম। এক্সপেন্স কোনটা? এক্সপেন্স হচ্ছে আমরা যখন কাস্টমারের কাজ করেছি, প্রোডাক্ট বিক্রি করেছি, তখন আমরা নগদ টাকায় প্রোডাক্ট বিক্রি করেছি, যেটা আমরা করেছি সেলস রিসিট। যখন আমরা প্রোডাক্ট কিনবো নগদ টাকায়, যা বাকিতে না, সেখানে করব আমরা সরাসরি এক্সপেন্স। প্লাস নিউ আইকন থেকে সাপ্লায়ার আন্ডারে আমরা এক্সপেন্সে ক্লিক করলে এক্সপেন্সে চলে আসবে। হ্যাঁ, এখন আমরা একটা এক্সপেন্স করব। এক্সপেন্সটা আসছে। আচ্ছা, এক্সপেন্সে এখন যেটা দেখাবো আমরা, সেটা হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করব একজন সাপ্লায়ারকে। ধরেন আমরা এলিজা শকে সিলেক্ট করলাম। এই এলিজা শ আমরা যখন সেলস ভিজিট করেছি, তখন কিন্তু সরাসরি আমরা ব্যাংক থেকে হোক বা আমাদের অন্য অ্যাকাউন্ট থেকে হোক, আমরা কিন্তু পেমেন্ট করে প্রোডাক্টটা কিনেছি। হ্যাঁ, এখানে দেখেন, এখানেও কিন্তু সেম। এখানে যখন আমরা প্রোডাক্টটা কিনতে যাব, তখন এই যে পেমেন্ট ডেট সরাসরি চলে আসছে। ধরেন আমি 14 তারিখে প্রোডাক্টটা কিনেছি এলিজা শর কাছ থেকে, এটা আমার সাপ্লায়ার, এর কাছ থেকে আমি 14 তারিখে প্রোডাক্ট প্রোডাক্ট কিনেছি। পেমেন্ট মেথড কি ছিল? পেমেন্ট মেথড ছিল চেক। চেক নাম্বার লিখে দিলাম। এটা অন্য কিছু হতে পারে, পেমেন্ট মেথড আপনার ক্যাশ হতে পারে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড হতে পারে। যদি আমি ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করি, তাহলে এখানে ক্রেডিট কার্ড নাম্বারটা লিখে দিতে পারি, বা ক্রেডিট কার্ডের লাস্ট 4টা ডিজিট আমি লিখে দিতে পারি। ওকে। ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করলে কি হবে, আমার একটা পেমেন্ট মানে কি, আমার সরাসরি একটা পারচেজ হবে, এবং ক্রেডিট কার্ডে আমার বিল বেড়ে যাবে, ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট বেড়ে যাবে। ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট বেড়ে যাওয়া মানে হচ্ছে এখানে কিন্তু আমাদের একটা লাইবিলিটি ক্রিয়েট হবে। ওকে। তো ক্রেডিট কার্ডে আমরা যখন কিনবো কোনো কিছু, তখন কিন্তু আমার ইনভেন্টরি অ্যাসেটে প্রোডাক্ট যোগ হবে, প্লাস ক্রেডিট কার্ডের এগেনস্টে আমার একটা লাইবিলিটি ক্রিয়েট হবে। ওকে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে অ্যাকাউন্টস করতে হবে। আর এদিকে ক্যাশ বা চেক আমরা যেটাই নেই, ডেবিট কার্ড যেটাই নেই, সব সেম। হ্যাঁ, তো আমরা ধরে নিলাম চেকে চেক নাম্বার দিলাম একটা। ওকে, ওকে। এখন আমরা যখনই খরচ করতে যাচ্ছি, যখনই এক্সপেন্স করতে যাচ্ছি, এই ট্যাবে কিন্তু আমরা দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ক্যাটাগরি ডিটেলস আর একটা হচ্ছে আইটেম ডিটেলস। আপনাকে বিল করার সময় আমি কিন্তু বলেছি এই ক্যাটাগরিতে আমরা কি কাজ করব আর আইটেমে আমরা কি কাজ করব। ধরেন আইটেম বলতে এই ক্যাটাগরি আমি অফ করে দিলাম আপাতত, আইটেমে কাজ করব। এখানে আমি সরাসরি প্রোডাক্ট কিনবো কি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আমি ধরেন টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট কিনবো 5টা, 5টা। ওকে।
তাহলে আমার 5টা 450 টাকা করে এইখানে যে রেটটা এসছে এই রেটটা কিন্তু আমার পারচেজ কস্ট। যখন আমরা প্রোডাক্ট ইনভেন্টরিতে এন্ট্রি দিয়েছি বা আমার প্রোডাক্ট যখন আমার সিস্টেমে এন্ট্রি দিয়েছি তখন কিন্তু আমি দুইটা কস্ট বসিয়েছি, মানে দুইটা অ্যামাউন্ট বসিয়েছি, একটা হচ্ছে আমার কস্ট প্রাইস আর একটা হচ্ছে আমার সেলস প্রাইস। এই অ্যামাউন্টটা যখন আমি প্রোডাক্টটা কিনছি এটা কিন্তু আমার কস্ট প্রাইজে আছে, হ্যাঁ, এটা সেলস প্রাইস কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, এখন হচ্ছে আমার পারচেস ট্যাক্স 5% এখানে একটাই অ্যাড করা আছে, আমি আপাতত একটাই দিলাম। এখন ধরেন এটা তো আমি প্রোডাক্ট কিনছি, এখন এই ক্যাটাগরি ডিটেলসের কাজটা কি এটা আমি আপনাদেরকে বিল করার সময় বলেছি, আবার বলছি যাতে আপনারা মনে রাখতে পারেন। এই ক্যাটাগরি ডিটেলসে সাপোজ ধরেন এই টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্টের আমার পারচেস কস্ট যেটা, এটার পাশাপাশি আমার আরও কিছু কস্টিং আছে। সাপোজ ধরেন আমার একটা ট্রান্সপোর্ট কস্ট আছে, অথবা আমার এটা গাড়িতে তোলা বা নামানোর একটা লেবার কস্ট আছে। ওকে, তো সেই কস্টটা তো আমি প্রোডাক্টের দামের মধ্যে ধরতে পারছি না, কারণ এখানে আমার পারচেস কস্ট ফিক্স করা আছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার অ্যাডিশনাল ইনস্ট্যান্ট কস্ট, যে এইটা যে হুট করে আমার লাগবে এটা কিন্তু আগে থেকে প্ল্যান করা নাই, প্রি প্ল্যান নাই। হ্যাঁ, যার কারণে এইখানে আমি একটা খরচ দেখাবো। সাপোজ ধরেন লেবার বিল, লেবার আমার ফ্যাক্টরির আমার অফিসের লেবারই নামানোর কথা, কোনো কারণে সেই লেবারটা আসেনি, এখন আমাকে একজনকে দিয়ে নামাতে হচ্ছে, যেখানে আমার 100 টাকা তাকে দিতে হবে। ঠিক আছে, এইটা তো আমার খরচে আসতে হবে। তো খরচটা কি পারপাস, এই টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট কেনা পারপাস খরচ। ওকে, তো যদি আমরা এখানে এই ক্যাটাগরিতে একটা এক্সপেন্স বসাই, এক্সপেন্সটা কি, এখানে আমার চার্ট অফ অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। হ্যাঁ, চার্ট অফ অ্যাকাউন্টস যদি আমি ধরি, ধরেন এটাকে, না এই নামে কোনো কস্টিং নাই, এটা ধরেন আমি জেনারেল, আচ্ছা, আদার জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হিসেবে আমি এটা ধরে নিচ্ছি যে আমার এই পারপাসে আমি খরচটা দেখাচ্ছি। এখানে যদি আমি দেই আনলোডিং কস্ট, আমি ডেসক্রিপশনে লিখলাম কি, এইটার আনলোডিং কস্ট, যে খরচটা আমি দেখাচ্ছি হচ্ছে আমার আদার জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে। এটা হচ্ছে আমার চার্ট অফ অ্যাকাউন্ট, এটা আমার লেজার, এই লেজারে আমি হ্যাঁ 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 ক্যাটাগরি অ্যাড করা যাবে। যদি আমি সরাসরি লেবার বিল দিতে চাই, যে অ্যাড নিউতে গিয়ে, অ্যাড নিউতে গিয়ে এই যে আমি অ্যাকাউন্ট টাইপ দিলাম এক্সপেন্স, এক্সপেন্স, এখানে ধরেন আমি কি দিতে পারি, ধরেন এই যে কস্ট অফ লেবার দেওয়াই আছে দেখেন। হ্যাঁ, এই যে ধরেন আমি এখানে এখানে লেবার কস্ট লিখে দিলাম। ওকে, তাহলে আমি এখানে সরাসরি অ্যাড করে আমি লেবার কস্ট দিতে পারি। এই কি, এই যে লেবার কস্টে দিলাম। এখানে আনলোডিং কস্ট, লেবারটা আমার কেন লাগছে সেটা হচ্ছে আনলোডিং কস্ট। হ্যাঁ, এটা আমি ডেসক্রিপশনে লিখলাম। অ্যামাউন্ট কত ছিল, অ্যামাউন্ট ছিল 100 টাকা। এটার সাথে কোনো ট্যাক্স ছিল কিনা, না এটার সাথে আমার কোনো ট্যাক্স ছিল না। যেহেতু এখানে আমার জিরো ট্যাক্স অ্যাড করতে হবে, জিরো ট্যাক্সটা আমার আপাতত অ্যাড করে নেই। আচ্ছা, আমি ধরে নিলাম, এটা জাস্ট ধরার জন্য ধরছি যে আপাতত 5% ট্যাক্স দিব, বাট এই ট্যাক্স খরচগুলোতে লেবার কস্ট এগুলোতে কিন্তু ট্যাক্স ধরা যাবে না, এগুলো জিরো দিতে হবে। হ্যাঁ, কারণ ও বেচারা, না না ট্যাক্স ট্যাক্স আপনি ব্ল্যাঙ্ক রেখে এটা অ্যাড করতে পারবেন, অ্যাড করতে হবে। মানে এখানে যেটা হচ্ছে কি, আমার জিরো অ্যাড করা নাই, এখন যদি আমি এখান থেকে ট্যাক্সে যে জিরো অ্যাড করে আসি তাহলে পাবো, তখন আবার রিলোড দিলে সব চলে যাবে, তো এই জন্য আমি জাস্ট ওইটা করতেছি না, আপাতত দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তো আমরা এই ক্যাটাগরির কাজটা নিশ্চয়ই আবার বুঝতে পারলাম সবাই। আর এটা হচ্ছে আমার মূল কস্টিং, এটার সাথে রিলেটেড একটা খরচ আছে, এই খরচটা আমি এখানে দিতে পারবো না। হ্যাঁ, যার কারণে এই কস্টিংটা আমার এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, আমি যদি এটা সেভ অ্যান্ড ক্লোজ দিই, আচ্ছা, এখন দেখেন, এখন দেখেন এখানে আমার একটা এক্সপেন্স হয়ে গেছে সরাসরি। হ্যাঁ, এই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে যাবে এবং এই প্রোডাক্টটা আমার ইনভেন্টরিতে
চলে আসবে। এত আমরা এর আগে যেটা করেছি সব বিক্রি করেছি, ইনভেন্টরি খালি হয়ে গেছে। এখন ধরেন এই 5টা আমার ইনভেন্টরিতে চলে আসছে। আচ্ছা, এখন আমি কেনার পর ধরেন আমি একটা জিনিস ফেরত দেবো, তাহলে আমি করব এই সাপ্লায়ার ক্রেডিট। বিক্রি করার পর যেমন দুইটা অপশন ছিল, একটা ক্রেডিট নোট আর একটা হচ্ছে রিফান্ড রিসিপ্ট। এখানে একটাই আছে সাপ্লায়ার ক্রেডিট। আমরা কার কাছ থেকে প্রোডাক্টটা কিনেছিলাম কার কাছ থেকে, আমি তো ভুলে গেলাম। সাপ্লায়ারের নাম জানতে হবে, সাপ্লায়ারের নাম না জানলে কিন্তু এন্ট্রি দেওয়া মুশকিল। এক মিনিট, সাপ্লায়ার নামটা একটু দেখে নিই। আমরা কিনেছিলাম এলিজা শর কাছ থেকে কিনেছিলাম, রাইট রাইট। এলিজা শর কাছ থেকে কিনেছিলাম। এটা ধরেন কিনেছিলাম 14 তারিখে, বাট আমি 16 তারিখে ফেরত দিচ্ছি। হ্যাঁ, 16 তারিখে ফেরত দিচ্ছি। এইখানে চলে আসবে আমার, আমি তার কাছ থেকে কিনেছিলাম টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট নাকি। তো স্লো। আচ্ছা, আমি তার কাছে কিনেছিলাম ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, রাইট। আমি এখন এখানে যেটা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস সিলেক্ট করব, সেম ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট। 5টা কিনেছিলাম, আমি ধরেন 2টা ফেরত দিচ্ছি। হ্যাঁ, এখানে যখন ফেরত দেবো তখন কিন্তু আমার রেট আগেরটাই থাকবে। ওকে, এখানে ট্যাক্স রেট ধরেছিলাম 5%, 5%-এ ট্যাক্স রেট ধরতে হবে, কারণ যেই ট্যাক্সটা এখানে দেয়া হয়ে গেছে, এটা কেনা মানে যখন আমরা সেলসের সময় এই জিনিসটা আমাদের কনফিউশন তৈরি হয়েছিল, সেলসের সময় এটা কিন্তু আমরা ক্লিয়ার করছি যে যে ট্যাক্স রেটে আমরা কিনবো অথবা যে ট্যাক্স রেটে আমরা বিক্রি করব, যখন ক্রয় ফেরত হোক বা বিক্রয় ফেরত হোক, সেম ট্যাক্স রেটটাই আমাকে ধরতে হবে। ওকে, কারণ কি, কারণ যে পরিমাণ ট্যাক্স আমার দেওয়া হয়েছে ঠিক সেই পরিমাণ ট্যাক্সই আমার কাছে ফেরত আসতে হবে। আচ্ছা, এখানে আমরা যেটা করব, এখানে জাস্ট আমরা এখানে 7 ক্লোজ দিয়ে দিব। তাহলে কি হবে, আমার এন্ড থেকে কাজ এখানে একটাই, সেটা হচ্ছে রিফান্ড রিসিভ করা। যখন আমি প্রোডাক্টটা ফেরত দিছি, আমি এখান থেকে আমি এখান থেকে সাপ্লায়ার ক্রেডিট করে দিছি। এখন টাকা পয়সার যে ব্যাপার, এই টাকা পয়সার ব্যাপার কিন্তু এখন আমার হাতে করার কিছু নাই। টাকা পয়সার ব্যাপার টোটালি করবে সাপ্লায়ার। কারণ সাপ্লায়ার তখন কি করবে, আমি তার জন্য কি কাস্টমার, সাপ্লায়ার আমার নামে ক্রেডিট নোট করেছে, সে সেখান থেকে ক্রেডিট নোট অ্যাপ্লাই করে আমার কাছ থেকে টাকা নিবে। ওকে, আর যদি এরকম সরাসরি এক্সপেন্স হয় তাহলে সে রিফান্ড রিসিভ করে আমাকে টাকা দিয়ে দিবে। এই টাকা দেওয়ার ক্ষেত্রে বা টাকা নেওয়ার ক্ষেত্রে আমার কিন্তু এন্ডে কিছু করার নাই। যার কারণে আমরা যখন এই সাপ্লায়ার এন্ডে কাজ করব এবং পণ্য ফেরত দিব, তখন আমরা শুধু একটা কাজই করব, সেটা হচ্ছে সাপ্লায়ার ক্রেডিট করব, যাতে আমার ইনভেন্টরি থেকে প্রোডাক্টটা বের হয়ে যায়। বুঝতে পারলেন কি? ওকে ওকে। আচ্ছা, তাহলে আমি এখন এখানে আমাদের বাকি আছে ক্রেডিট কার্ড ক্রেডিট আর হচ্ছে চেক। এই দুটো আমি একটু পরে আসছি, আমি টোটাল একটা ওভারভিউ দিয়ে দিই সাপ্লায়ারের। হ্যাঁ, আচ্ছা, সাপ্লায়ারে কি আছে দেখেন। সাপ্লায়ারে ফার্স্টে আমরা করছি পারচেজ অর্ডার। পারচেজ অর্ডার হচ্ছে ঠিক এস্টিমেটের মতো, কোনো ইফেক্ট নাই কোনো জায়গায়, জাস্ট একটা নোট রেখে দিচ্ছি যে আমি এই অর্ডারটা করতে পারি। এইটা থেকে আমরা বিল ক্রিয়েট করেছি। এখন যেখানে আমার পারচেজ অর্ডার থাকবে না, সরাসরি আমরা বিল ক্রিয়েট করব। বিল মানে হচ্ছে বাকিতে ক্রয়। আমি তার কাছ থেকে পণ্য নিয়েছি, তাকে সে আমাকে নেট 30, নেট 15 বা নেক্সট 60 একটা টাইম দিয়েছে, সেই টাইমের মধ্যে আমি টাকা দিয়ে দিব। যখন আমি টাকা দিয়ে দিব তখন আমি করব পে বিল। পে বিল করলে আমি তার এগেনস্টে টাকা দিয়ে দেবো এবং আমার বিলের এগেনস্টে টাকা কমে যাবে, মানে আমার দায় কমে যাবে। এরপরে যদি আমরা সরাসরি পণ্য কিনি, নগদ টাকায় কিনি, তাহলে করব আমরা এক্সপেন্স। এক্সপেন্স করলে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট টাকা কেটে যাবে, আমার ইনভেন্টরিতে সরাসরি টাকা বা পণ্য চলে আসবে ইনভেন্টরিতে। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপরে আমরা করলাম সাপ্লায়ার ক্রেডিট। সেটা সাপ্লায়ার ক্রেডিট আমি বিল পাওয়ার আগে করি আর পরে করি। আমার এই ক্ষেত্রে আমার কাজ একটাই, সেটা হলো সাপ্লায়ার ক্রেডিট করে আমার ইনভেন্টরি থেকে পণ্যটা বের করে দেয়া, এবং টাকা পয়সার ব্যাপারটা পুরোটা ঘটবে হচ্ছে আমার সাপ্লায়ারের এন্ডে। ওকে, এখন আসেন চেকটা কি জিনিস।
চেকটা কিছুই না, চেকটা হচ্ছে আমি চেকের মাধ্যমে পেমেন্ট করব। এই অপশনটা এখানে জাস্ট অ্যাডিশনাল একটা দিয়ে রাখছে আর কি। এখন আমি আমার কাছে টাকা পাবে কি, সাপোজ ধরেন এই এলিজা 100 টাকা পাবে। হ্যাঁ, এখন সাপ্লায়ার ক্রেডিট আছে না, এটা তাহলে অন্য কারণে ক্যামেরন লুইস ও টাকা পাবে। এখন ধরেন আমি কোথা থেকে টাকা দিব, আমি ওয়েলস ফার্গো থেকে টাকা দিব, মানে আমি একটা চেক দিচ্ছি আর কি, এখানে সরাসরি চেক দিচ্ছি তাকে। হ্যাঁ, ওয়েলস ফার্গো থেকে আমি ওয়েলস ফার্গো ব্যাংকে চেক দিচ্ছি, আমি বলছি এটার পেমেন্ট ডেট 20 তারিখ। এটা কিন্তু অ্যাডভান্স ডেটে দেয়া যাবে। হ্যাঁ, কারণ আমি চেক দেই কি, আমরা অ্যাডভান্স ডেটে চেক দেই না, এটা কিন্তু অ্যাডভান্স ডেটে দেয়া যাবে। ওকে, এই জন্য অ্যাডভান্স ডেট নিচ্ছে দেখেন। এখন আমি এটা কি পারপাসে খরচ করছি, তার তার নামে যে খরচটা আছে এটা প্রোডাক্ট হয়তো কিনছি, না হলে কোনো ক্যাটাগরিতে খরচ করছি। এখন কি ক্যাটাগরিতে খরচ করছি সেটাও আমি দিতে পারি, অথবা প্রোডাক্টও দিতে পারি। সাপোজ ধরেন আমি একটা প্রোডাক্ট নিয়েছি, ফেস মাস্ক। ফেস মাস্ক নিয়েছি ধরেন আমি 50 টাকা, 50 টাকা। ওকে, 50টা ফেস মাস্ক, আমার ট্যাক্স 5% আপাতত আছে, দিলাম। ঠিক আছে, এটা যদি আমি সেভ অ্যান্ড ক্লোজ করি তাহলে কি হবে, তাহলে আমি যে ফিউচার ডেটে, ধরেন ফিউচারে আমি একটা টাকা দিব যেটার জন্য আমি চেক ইস্যু করেছি। নর্মালি আমরা বিল করলেও ফিউচার ডেটেই টাকা দিই, বাট এক্ষেত্রে টাকাটা অ্যাসিওর্ড, চেক দেওয়া মানে আমরা ধরে নিতে পারি যে আমরা ক্যাশ পেয়েছি, ক্যাশটা আজকে পাইনি, ক্যাশটা আগামী 1 সপ্তাহ পর পাবো, এরকম একটা বিষয় থাকে আর কি চেকের যে বিষয়টা। তো এটা যদি আমরা সেভ অ্যান্ড ক্লোজ করি তাহলে কি হবে, আচ্ছা 7 ক্লোজ। এখন দেখেন এই চেকের ব্যাপারটা কি, চেকের ব্যাপারটা একটাই, সেটা হচ্ছে ফিউচার ডেটে এটা করা যাবে। আমার বিলের ক্ষেত্রে আমি যে ক্রেডিট সময়টা পাচ্ছি, এখানে সেই ক্রেডিট সময়টা লাগবে না। কারণ কি, আমি চেক দেওয়া মানে আমি ধরে নিচ্ছি যে আমি ক্যাশ টাকা দিয়েছি, জাস্ট 1 সপ্তাহ পরে বা 2 সপ্তাহ পরে এটা ক্যাশ হবে। উনিও ক্যাশ, চেক পাওয়া মানে কিন্তু, মানে ফাইন্যান্সিয়াল টার্মে চেক পাওয়া মানে ধরে নিতে হবে এটা ক্যাশই পেয়ে গেছেন আপনি। হ্যাঁ, যে ডিজঅনার হয় সেটা অন্য বিষয়, বাট এটা ধরে নিতে হবে যে আপনি ক্যাশ পেয়েছেন। তো এই জন্য চেক অপশনটা রেখেছে। জি, জি, ওকে, হ্যাঁ, অবশ্যই দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি আপনাদের আমি আপনাদের এই যে আর 2-3টা ক্লাস পর একটা প্রজেক্ট দিব। হ্যাঁ, ওই প্রজেক্টটা করতে গেলে যারা ক্লাসটা বুঝতেছেন টুকটাক, হ্যাঁ, তারা হচ্ছে খুব মজা পাবেন আর কি প্রজেক্টটা করতে গেলে। এই যে আপনি বললেন না যে আমি অ্যাডভান্স দিতে পারি, বেশি দিতে পারি, এইরকম টার্মস ওখানে অনেকগুলো আছে। হ্যাঁ, এই জন্যই বললাম আর কি। আপনি অবশ্যই বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। জি, 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 হ্যাঁ। আমি কথাটা ঠিক মতো বুঝি নাই, আরেকবার একটু বলবেন? হ্যাঁ, 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 হ্যাঁ। না, আপনি তো ব্যাক ডেটে আপনি কোনো ইনভয়েস করতেছেন না তো। আপনাকে আমি বলি, আমরা অ্যাকাউন্টিং এ কি করি, মানে এই অ্যাকাউন্টিং সিস্টেমে কি করি, আমরা কিন্তু শুধু রেকর্ড করি, তাই না? ঘটনা কিন্তু আগে ঘটে গেছে, ঘটনা কিন্তু ঘটে গেছে, ঘটে যাওয়ার পরে সেই বিলটা বা সেই রিসিপ্টটা আমার হাতে আসছে, তারপরে আমি এখানে সফটওয়্যারে এন্ট্রি দিচ্ছি, এটাই তো অ্যাকাউন্টিং, তাই না? এখন ধরেন আমি আপনাকে ব্যাক ডেটে দেখাচ্ছি, যে কারণ ফিউচার ডেটে অনেক কিছু করা যায় না বলে আমি ব্যাক ডেটে দিয়ে দেখাচ্ছি যে এটা ধরে নিচ্ছি আমি এখানে করছি ওখানে করছি, বাট যখন আপনি বিজনেস, হ্যাঁ, 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 আহ, এইটা আসলে লক করার সিস্টেম কুইক বুকে নাই, এটা জেরোতে আছে, জেরোতে আছে তাও হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমি আপনাকে বলি, এখানে এটা করা যাবে।
হ্যাঁ, এখানে এটা করা যাবে কিরকম, এখানে আপনি যেটা বলতেছেন যে ব্যাক ডেটে গিয়ে করা যাবে, ব্যাপারটা আসলে মানে ওই রকম ভাবে এখানে করা যায় না। এখানে করা যায় কিরকম, ধরেন আপনি কোম্পানির মালিক, হ্যাঁ, আপনার দুজন অ্যাকাউন্টেন্ট আছে। এখন এই দুজন অ্যাকাউন্টেন্টকে আমরা শুরুতে দেখছিলাম মনে আছে যে ইউজার ভাগ করে দেয়া, যে আপনি তাদেরকে কি 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 ইউজার অ্যাক্সেস দিচ্ছেন, হ্যাঁ, কি কি রোল প্লে করবে, রাইট। আপনি যদি ওইভাবে দিয়ে রাখেন তাহলে সে কিন্তু এটা করতে পারবে না। আর একটা ব্যাপার হচ্ছে এখানে কুইকবুকে ব্যাক ডেটে দেওয়ার অপশন আছে, এটা বন্ধ করার অপশন ফুললি নাই। এর কারণ কি, কুইকবুকটা হচ্ছে মানে আমাদের দেশে যেমন ওই যে টালি যারা ইউজ করে, ধরেন টালি প্রাইম বা টালি যারা ইউজ করে, তারা কারা, তারা কিন্তু মূলত আসলে মানে ওই দোকানের বা ওই কোম্পানির বা ওই প্রতিষ্ঠানের মালিক। টালির জন্য নর্মালি কিন্তু অ্যাকাউন্টেন্ট কেউ রাখে না, তাই না? নর্মালি টালি নিজেরাই ইউজ করে। তো কুইক বুকটা আসলে ইউএসএ কানাডাতে এইরকমই, বুঝছেন, ম্যাক্সিমামই নিজেরা ইউজ করে। তো যার কারণে এইটা যে ধরেন একবারে লক করে দিব করা যাবে না, ব্যাপারটা এরকম না। তবে প্রতিটারই কন্ট্যাক্ট লক থাকে, মানে আপনি যে ব্যাক ডেটে কাজটা করছেন এটার কিন্তু কন্ট্যাক্ট লক আছে। এটা আমি দেখাই দিব আপনাদেরকে যে কে কি কাজ করতেছে, এটার প্রতিটারই কন্ট্যাক্ট লক আছে, যদি মালিক চায় দেখতে যেটা কে করছে দেখতে পারবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। না, 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 এটা এটা একবারে যে ক্লোজ করে দিবেন এই উপায় আসলে কুইক বুকে নাই। মানে এটা ওই ওই কাস্টমাইজ সফটওয়্যার না তো, একটা এই কারণে। তো এটা ওটা নাই আর কি। তো আমরা চেকের ব্যাপারটা কি বুঝলাম, যে চেকের ব্যাপারটা বুঝলাম যে এইটা আমরা অ্যাডভান্স ডেটে দিতে পারবো। এবং ভাই যেটা বললেন যে যদি আমি অ্যাডভান্স পেমেন্ট করি কোনো সমস্যা নাই, অ্যাডভান্স পেমেন্ট করতে পারবেন এবং সেটা ওই সাপ্লায়ার এগেনস্টে তখন সেটা মাইনাস হিসেবে দেখাবে। এখানে যদি আপনার অ্যাডভান্স পেমেন্ট করেন সেখানে এটা মাইনাস হিসেবে দেখাবে। ওকে, আচ্ছা, এরকম একটা কাজ আমরা একটু করে দেখি যে এটা এরকম দেখায় কিনা। সাপোজ ধরেন আমরা একটা এক্সপেন্সই করি, সরাসরি একটা এক্সপেন্স করি। না, সরাসরি এক্সপেন্স করলে তো এক্সাক্ট অ্যামাউন্ট আসবে, আমরা একটা বিল ক্রিয়েট করি। আমরা একটা বিল ক্রিয়েট করি। বিল করব হচ্ছে নিক্সন এর নামে। সাপোজ ধরেন বিলিং ডেট হচ্ছে ছিল আমার 14 তারিখ, 14 তারিখে আমরা বিল করছি, ডিউ ডেট, বিল নাম্বার দিয়ে দিই। এখন বিলটা করতেছি আমি আইটেম ডিটেলসে। আমি কি কিনলাম এর কাছ থেকে, ধরেন আবার ফেস মাস্ক কিনলাম, কোয়ান্টিটি ধরেন 20টা। ওকে, 25 টাকা করে, ট্যাক্স রেট হচ্ছে এটা, হ্যাঁ, এইটা আমি করব 7 ক্লোজ। এটা হচ্ছে উইলিকসন না, ওকে, 7 ক্লোজ। ওকে, উইলিকসনের নামে আমরা একটা বিল ক্রিয়েট করেছি, এই যে অ্যামেলিয়া উইলিকসন, ঠিক আছে, এর বিল হচ্ছে 525। এখন যদি আমি এটাকে বিলটা ওপেন করি, বিলটা ওপেন করে আমি এখন পেমেন্ট করি 525-এর জায়গায়। আমি এখন যেটা করব, বিলটা পেমেন্ট করে দিব এখান থেকে, সবই ঠিক আছে। এখন অ্যামাউন্ট আমি চেঞ্জ করি। ওকে, ওর কাছে আমার আচ্ছা, মেক, ইয়েস, মেক পেমেন্ট, বিল পেমেন্টে গেলাম, পেমেন্ট করি, চলে আসছে। আমি ব্যাংক থেকে দিব এবং ওয়েলস ফার্গো থেকে দিব। আচ্ছা, আমার অ্যামাউন্ট হচ্ছে 525, আমি তাকে পেমেন্ট করতেছি 1000। 1000 পেমেন্ট করা যাবে, 7 অ্যাডভান্স পেমেন্ট দিয়ে দিলাম ভাই, যেটা বলছি, হ্যাঁ। ওকে, চেক এক্সপেন্স আছে, বিল আছে, বিল আছে। এখন যদি আমি ওর নামে এমিলিয়াস ও সাপ্লায়ারে যাই, অ্যামিলিয়া উইলিকসনের নামে মাইনাস
475 দেখাচ্ছে, যেটা আমি বলছিলাম, হ্যাঁ, যে এটা তার নামে অ্যাডভান্স পেমেন্ট করা আছে। ওকে, এটা কি বুঝতে পারলেন এখন সবাই? ওকে, আচ্ছা, এখন আপনাদের একটাই বাকি আছে, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডটা আলাদাভাবে করে কেন আসছে? যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি পেমেন্ট করি, তাহলে পেমেন্ট তো আমার হবে, পাশাপাশি আমার একটা দায় ক্রিয়েট হবে, হ্যাঁ। এই যে ক্রেডিট কার্ড ক্রেডিট যদি আমি করি, ওকে, এখন ধরেন আমি পেমেন্ট দিব কাকে? পেমেন্ট দিব আমি, সাপোজ ধরেন ক্যামেরন লুইসকে। আমার ক্রেডিট কার্ড হচ্ছে এমএক্স কার্ড, এখানে শুধু ক্রেডিট কার্ডই শো করবে, আমি একটা ক্রেডিট কার্ড অ্যাড করছি, সেটা এখানে শো করতেছে, হ্যাঁ। এখন ধরেন ওনাকে আমি পেমেন্ট দিচ্ছি একটা প্রোডাক্টের এগেনস্টে, একটা প্রোডাক্টের এগেনস্টে 450 টাকা। ওকে, 450 টাকা আমি যদি এখানে 7 ক্লোজ করি, তাহলে কি হবে? চার্ট অফ অ্যাকাউন্টে গেলে দেখতে পাবো আমাদের ক্রেডিট কার্ড কিন্তু জিরো ছিল মনে হয়, তাই না? জিরো ছিল, ইয়েস। আমি যদি একটু চার্ট অফ অ্যাকাউন্টে যাই, এই একটা টেস্টিং অ্যান্ড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট কিন্তু আমি পারচেস করলাম, এটা কিন্তু আমার ইনভেন্টরিতে চলে আসলো, হ্যাঁ। এখন এর পাশাপাশি আমার একটা দায়ও ক্রিয়েট হলো, এই কারণে ক্রেডিট কার্ডটা আমার এখানে আলাদা করে দেয়া আছে। দেখি, এমএক্স কার্ড, এমএক্স কার্ড, এমএক্স কার্ড, সার্চ করি এমএক্স কার্ড, দেখছেন? ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম যে ক্রেডিট কার্ডটা আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে, এখানে নর্মাল যে কোনো জায়গায় পেমেন্ট করছি, আমার ইনভেন্টরি অ্যাসেটের এগেনস্টে টাকা পেমেন্ট হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমার কোনো দায় ক্রিয়েট হচ্ছে না। বাট ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি আমরা পেমেন্ট করি, তাহলে আমার ইনভেন্টরি অ্যাসেটে তো আসছেই, পাশাপাশি আমার একটা দায়ও ক্রিয়েট হচ্ছে, এই জন্য ক্রেডিট কার্ডটা আলাদা করে দেওয়া। হ্যাঁ, হ্যাঁ, লাইবিলিটি শো করবে, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন দেখেন এইটা আমরা কোথায় পাবো? এইটা আমরা পাবো হচ্ছে রিপোর্টে, হ্যাঁ। রিপোর্টে যাব, গিয়ে আমরা আমাদের ফেভারিট থেকে চলে যাব হচ্ছে ব্যালেন্স শিট, সিলেক্ট করব অল ডেটস, সিলেক্ট করে রান রিপোর্ট। ওকে, এখন দেখেন আমাদের ক্রেডিট কার্ডটা কই, এমএক্স কার্ডটা কই, যে এখানে কিন্তু দেখেন লাইবিলিটির আন্ডারে, টোটাল কারেন্ট লাইবিলিটির আন্ডারে কিন্তু আমার এখন এই টাকাটা চলে আসছে, বুঝছেন? এইগুলো সবই আমার লাইবিলিটি, এগুলো সবই আমার লাইবিলিটি, তার মধ্যে ক্রেডিট কার্ডটাও এখন অ্যাড হয়েছে, অ্যাড হয়ে টোটাল কারেন্ট লাইবিলিটি আমার এত দাঁড়িয়েছে। বুঝতে পারলেন? আচ্ছা, মানে ক্লাস করে বুঝতেছেন না এরকম কি কেউ আছেন? মানে আমার কথা বোঝা যায় না, বা ক্লাসটা বোঝা যায় না, এরকম একটু বললে পরে আমি আর একটু ইয়ে হতে পারতাম আর কি। মানে অনেকে আছেন বুঝতে পারতেছেন কিনা আমি ঠিক বুঝি না আর কি। ওকে, তাহলে দেখেন আপনাদের, আচ্ছা, আচ্ছা, মানে ক্লিয়ার মনে হচ্ছে। আচ্ছা, আপুদের মধ্যে কেউ আছেন যে বুঝতেছেন না, বা আর একটু গাইডেন্স দরকার? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে, আমরা কাস্টমার এন্ডে সবগুলো প্র্যাকটিস করেছি, এবং আপনাদেরকে আমি একটা এক্সেল দিয়েছিলাম না এই কাস্টমারের এন্ডে যা আছে এগুলো প্র্যাকটিস করার জন্য, মনে আছে নাকি? এটা দিইনি? হুম, হুম। আচ্ছা, ডেট 2022 ডেট দেওয়ার কারণে কি হচ্ছে না? ইনভয়েস হচ্ছে না নাকি পেমেন্ট হচ্ছে না? মানে আপনি যখন এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করতে যাচ্ছেন, তখন আপনার 2022 সালে হচ্ছে না, তাই তো? হ্যাঁ, আমি ওটা দেখলাম, কিন্তু আমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারিনি।
এটা নর্মালি হয় কখন? এটা নর্মালি হয় হচ্ছে ওই যে অ্যাজ অফ এস্টিমেটের ক্ষেত্রে আপনি যখন এস্টিমেট করছেন। আচ্ছা, এটা কোন প্রোডাক্টের ক্ষেত্রে বলুন তো? প্রোডাক্টের নাম কি ছিল? আচ্ছা, এই প্রোডাক্টটা কি আমরা যেগুলো প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করেছিলাম, ইম্পোর্ট, সেই ইম্পোর্টেড প্রোডাক্টগুলোর মধ্যে ছিল এটা? ইম্পোর্টেড প্রোডাক্ট তো সবগুলোর ডেট 2022 দেওয়া আছে, এটা তো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, ঠিক আছে, আপনার যে স্ক্রিনশটটা আমি দেখে একটা সলিউশন জানাবো, অসুবিধা নেই। আচ্ছা, এই কাস্টমার এন্ডে যে এক্সেলটা দিছিলাম এইটা সবাই পেয়েছেন তো, এবং প্র্যাকটিস করতে পেরেছেন তো? কোথাও সমস্যা হয়েছে কি, বা কোথাও বুঝি নাই, বা কোথাও মানে পারছি না, এই যে। হুম। শেষ হয়ে যাওয়ার পরে আপনার যে কোম্পানিটা এখন আছে, হ্যাঁ, এই কোম্পানিটা আপনি 1 বছর পর্যন্ত ভিউ করতে পারবেন, কিন্তু কোম্পানিতে কোনো কাজ করতে পারবেন না। না, 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 ভিউ করা যাবে। আপনি কোম্পানির সব ব্যালেন্স, সবকিছু, ব্যাংক থেকে শুরু করে সব দেখতে পারবেন, কিন্তু এখানে কোনো মানে ট্রানজাকশন করতে পারবেন না। আর এটা খুলতে হবে। আচ্ছা, আপনাদেরকে কি আমি ওই যে হ্যাঁ, 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 বল। অ্যাকাউন্টিং ভার্সন দিয়ে তো অ্যাকাউন্টিং ভার্সন দিয়ে তো আপনি এই জিনিসটা পাবেন না। অ্যাকাউন্টিং ভার্সন হচ্ছে অ্যাকাউন্টেন্টের একটা অ্যাকাউন্ট, হ্যাঁ। এই অ্যাকাউন্টিং ভার্সনে আসলে কি কাজ হয়? অ্যাকাউন্টিং ভার্সনে বিভিন্ন ধরনের ট্রেনিং করা যায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের সার্টিফিকেট নেওয়া যায়, এবং যে কোম্পানির কাজ করবেন সেই কোম্পানির অ্যাক্সেস নিতে অ্যাকাউন্টিং ভার্সনটা খুব ভালো কাজে দেয়। এখন অ্যাকাউন্টিং ভার্সন দিয়ে আপনি অ্যাক্সেস নেবেন, অ্যাক্সেস নেওয়ার পরে কিন্তু আলটিমেটলি আপনি এই চেহারা একটা কোম্পানিতেই ঢুকবেন। মানে আপনাকে আমরা এটা কেন করাচ্ছি? এই চেহারার কোম্পানি ছাড়া কাজ করার কোনো উপায় নাই। অ্যাকাউন্টিং ভার্সনে কিন্তু আপনার ট্রানজ্যাকশন নাই, কোনো ব্যাংক নাই, কিচ্ছু নাই। অ্যাকাউন্টেন্ট ভার্সন কিন্তু টোটালি ডিফারেন্ট। বাট ওইটা দিয়ে আপনি বিভিন্ন ট্রেনিং করতে পারবেন, সার্টিফিকেট নিতে পারবেন, এগুলো নেওয়ার পরে আপনার আলটিমেটলি ওইটা দিয়ে অ্যাক্সেস নিয়ে এই কোম্পানিতেই আসতে হবে। ক্লায়েন্টের কোম্পানি হচ্ছে এটাই। বুঝতে পারছেন? মানে এই যে এইটাতে এইটাতে কোনটা কথা মানে অ্যাকাউন্টিং থ্রু কোনটা কথা বলছে? সুইচ কোম্পানি এটা? গিয়ার আইকনেতে গেলাম, নিচে ফর অ্যাকাউন্টিং থ্রু কোনটা? দাঁড়ান একটু, এখান থেকে তো আমি কোম্পানি সুইচ করতে পারবো বুঝলাম। আপনাদের কোম্পানি হচ্ছে এটা, আবার আপনাদেরটা কি ঢুকি? আচ্ছা, এটা আসুক, এটা আস্তে আস্তে আমরা একটা কাজ করি। সেটা হচ্ছে কাস্টমার রেফারেন্স, সাপ্লায়ার অ্যাসাইনমেন্ট। আচ্ছা, আপনাদেরকে যেমন কাস্টমারের একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম প্র্যাকটিসের জন্য, এরকম একটা দিচ্ছি হলো সাপ্লায়ারের ক্ষেত্রে, হ্যাঁ। সাপ্লায়ারের ক্ষেত্রে দিচ্ছি। আপনারা সাপ্লায়ারের ক্ষেত্রে যা যা শিখছেন এই শিট দেখে দেখে প্র্যাকটিস করবেন। আর একটা ব্যাপার বলি, কাস্টমারেরটাও সেম, সাপ্লায়ারটাও সেম, মানে দুইটার ক্ষেত্রেই ইনস্ট্রাকশন সেম। জাস্ট এটা ওপেন করে আপনাদের এটা দেখাচ্ছি আমি। ভাই, আপনার ওটাতে আসতেছি, হ্যাঁ, ওটাতে আসতেছি, একটা মিনিট। গিয়ার আইকনে গিয়ে, হুম, এই যে সুইচ ফ্রম অ্যাকাউন্টেন্ট ভিউ আর বিজনেস ভিউ, তাই তো? আচ্ছা, হ্যাঁ, একটু তো ডিফারেন্ট হবেই। আচ্ছা, এটা আসুক, দেখাই আপনাদের। আচ্ছা, এইটা যেটা দিলাম এটার ব্যাপারে একটু কথা বলি আগে, ওটা আসতে থাকুক, হ্যাঁ।
ওপেন। আচ্ছা, আপনারা ইসের ক্ষেত্রে যেটা পেয়েছিলেন, কাস্টমারের ক্ষেত্রে যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে প্রতিটা কাস্টমার, আপনারা যে কাস্টমারগুলো এখানে অ্যাড করেছেন কুইক বুকে, প্রতিটা কাস্টমারের নামেই আপনার ইনস্ট্রাকশন দেওয়া ছিল। কোনোটাতে এস্টিমেট করতে বলা হয়েছে, কোনোটাতে বিল করতে বলা হয়েছে, কোনোটাতে আপনার সেলস ভিজিট করতে বলা হয়েছে। ঠিক তেমনি এখন আজকে যে আমি এক্সেলটা দিয়েছি, এই এক্সেলটাতে ঠিক সাপ্লায়ারের ক্ষেত্রে এই কাজগুলো করতে বলা হয়েছে। কোনোটাতে পারচেজ অর্ডার করতে বলা হয়েছে, কোনোটাতে বিল করতে বলা হয়েছে, কোনোটাতে এক্সপেন্স করতে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ক্রেডিট অথবা চেক করতে বলা হয়েছে। হ্যাঁ, আপনারা যেটা করবেন, প্রত্যেককেই একটা করে ফোল্ডার ওপেন করবেন প্রতিটা সাপ্লায়ারের নামে, প্রতিটা কাস্টমারের নামে। ধরেন এলিজা শর নামে একটা ফোল্ডার। এই ফোল্ডারটা ওপেন হওয়ার পর আপনারা প্রতিটা ট্রানজ্যাকশন করবেন এবং ট্রানজ্যাকশন করার পর এই ট্রানজ্যাকশনটা পিডিএফ আকারে নামাবেন। কেমন করে নামাবেন? সাপোজ ধরেন আমি যদি এখান থেকে সাপ্লায়ারে যাই, সাপ্লায়ারে আসলাম, সাপ্লায়ার এই যে এলিজা শকে আমি ওপেন করলাম এর অ্যাকাউন্টটা। ওকে, এখন ধরেন আপনি ওই এক্সেলটা দেখে একটা ইনস্ট্রাকশন ফলো করে কাজ করছেন। হ্যাঁ, এখন কাজ করার পর আপনার একটা ট্রানজ্যাকশন হয়েছে। ট্রানজ্যাকশনটা কি? ধরেন আপনি এক্সপেন্স করেছেন, ওটা দেখে এই এক্সপেন্সটা আপনি ওপেন করবেন। এটাকে ক্লিক করবেন, ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আসছে, এটা ওপেন হয়ে গেল। এখন এটা যখন ওপেন হবে, আপনি যে কাজটা করলেন, করার পর যাবেন মোরে। এই যে এখানে নিচে দেখেন মোরের পরে, ও সরি, মোরে না, আপনি যাবেন হচ্ছে প্রিন্টে যাবেন। প্রিন্টে যাওয়ার পর দেখবেন এখানে একটা পিডিএফ চলে আসছে। হ্যাঁ, আপনি যে কাজটা করেছেন সে কাজটার একটা পিডিএফ চলে আসছে। এই পিডিএফটা আপনি ডাউনলোড করবেন। এই যে ডাউনলোড হয়ে গেছে। এই পিডিএফটা যেটা করবেন আপনি, এইটা ওই এলিজা শর ফোল্ডারে রেখে দিবেন। এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের হিউজ কাজে দিবে। প্রতিটা একটা করে ট্রানজ্যাকশন করবেন, প্রিন্টে যাবেন, ডাউনলোড করবেন, রেখে দিবেন সেই সাপ্লায়ার বা সেই কাস্টমারের ফোল্ডারে। আপনার এই যে রিসিপ্টগুলো রাখছেন, এগুলো হচ্ছে প্রুফ অফ ওয়ার্ক। আপনার যে কাজ করছেন এই কাজের প্রুফ। কোনো ক্লায়েন্ট যদি, একদম একদম, এবং আমরা যে ব্যাংক রিকনসিলেশন করব অথবা আমরা যে পেরোল অ্যাকাউন্টিং করব, প্রত্যেকটা জিনিস আপনারা রেখে দিবেন। এই যে এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সেটা কি? এই মোড়ে গেলে দেখেন ট্রানজ্যাকশন জার্নাল আছে। আমরা যে কাজগুলো এখানে করছি, যে এক্সপেন্স করলাম, বিল করলাম, প্রতিটার ব্যাক এন্ডে কিন্তু জার্নাল হয়েছে। মানে জার্নাল ছাড়া অ্যাকাউন্টিং কিন্তু হবে না। এখন হয়তোবা আমাদের এটা এমনভাবে হ্যান্ডি করে বানাইছে যাতে ধরেন যে অনেকে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না, তারাও যাতে করতে পারে। কিন্তু ব্যাক এন্ডে কিন্তু মূলই হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং হয়েই এটা হতে হবে। হ্যাঁ, তো ব্যাক এন্ডে জার্নাল আছে। প্রতিটা জার্নাল আপনারা যদি পারেন এই জার্নালগুলো সেভ করে রাখবেন, প্রতিটা জিনিস সেভ করে রাখবেন। তাহলে হবে কি, আপনি যে কাজ করছেন এই কাজের প্রুফ আপনি দেখাতেই পারবেন। এবং এটা দেখবেন আপনার যখন আমরা ফাইবারের ক্লাস করব, আর হয়তো 2-3টা ক্লাস পরে ফাইবারের ক্লাস চলে আসবে, ফাইবারের ক্লাস করব, তখন দেখবেন যে এই জিনিসগুলা প্রতিটা জিনিস আপলোড করা যাবে ফাইবারে। বুঝতে পারছেন? আপনার যে লিঙ্কডইন প্রোফাইলে প্রতিটা জিনিস আপলোড করা যাবে, এত ডকুমেন্ট দেওয়া যাবে। এগুলো কিন্তু খুবই কাজে দিবে আপনার। এই যে জার্নালটা দেখেন এখানে ব্যাক এন্ডে সুন্দর একটা জার্নাল হয়ে আছে। এই দেখেন আমরা কি করছি, একটা এক্সপেন্স করছি না এলিজা শরে এগেনস্টে। সেই এক্সপেন্স কি হয়েছে? ওয়েলস ফার্গো ব্যাংক থেকে আমার টাকা ক্রেডিট হয়েছে, ইনভেন্টরি অ্যাসেটে আমার টাকা ডেবিট হয়েছে, মানে এই পরিমাণ ইনভেন্টরি অ্যাসেট আমার অ্যাসেটে ঢুকছে। তারপর ওই যে ক্যাটাগরিতে দিছিলাম কি, আনলোডিং কস্ট, লেবার কস্ট, এটা আমার ডেবিট হয়েছে। তারপর পারচেস ট্যাক্স যেটা দিছিলাম এটা ডেবিট হয়েছে। বুঝতে পারছেন কি, টোটাল টাকাটা কোথায় থেকে গেছে? আমার ব্যাংক থেকে গেছে। তো এই ধরনের আপনি যখন একটা করে ট্রানজ্যাকশন করবেন, মোড়ে গিয়ে ট্রানজ্যাকশন জার্নালে গিয়ে জার্নালটা দেখবেন, তখন আপনার
মাথা আরও খুলে দেবে। যাদের টুকটাক প্র্যাকটিস কম আছে তারা জার্নালগুলো দেখবেন, কোনটা ডেবিট হলো, কোনটা ক্রেডিট হলো, কেন হলো, কোথা থেকে টাকা গেল, কোথা থেকে টাকা ঢুকলো, একদম ডিটেলে দেখতে পাবেন। বুঝতে পারলেন কি? ওকে, এখন আসেন আপনাদেরকে নেক্সট ক্লাস, আজকের ক্লাসের টপিক শেষ, নেক্সট ক্লাসে আপনাদের কি করাবো সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। আমরা ছিলাম প্লাস নিউ আইকনে, এখান থেকে আমরা কাস্টমার এন্ডের জিনিসগুলো দেখেছি এবং প্র্যাকটিস দিয়েছি, আপনার প্র্যাকটিসগুলো করবেন। সাপ্লায়ার এন্ডের যা যা ছিল দিয়েছি, প্র্যাকটিস দিয়েছি, করবেন। নেক্সট ক্লাসে করব আমরা এই যে টিম, টিম মানে হচ্ছে এমপ্লয়ি, হ্যাঁ, পেরোল রিলেটেড কাজ। এই টিমটা কি, এখানে আসলে কুইক বুকে খুবই ছোট আকারে এই পেরোলের বিষয়টা আছে। এখানে আপনাদের টাইমশিট এন্ট্রি দেওয়া যায়, মানে একটা স্টাফের কতক্ষণ কাজ করেছে বা তার ওয়ার্কিং আওয়ার কতটুকু, তার হচ্ছে পেমেন্ট কতটুকু আসবে, এই জিনিসগুলো এখানে করা যায়। এর পাশাপাশি আমরা আরেকটা যেটা করব, পেরোল অ্যাকাউন্টিং। পেরোল হয় মানে দুইটা সিস্টেমের মাধ্যমে পেরোল হয়। একটা হচ্ছে পেরোল প্রসেস। পেরোল প্রসেস হচ্ছে যতক্ষণ পর্যন্ত পে স্লিপ তৈরি হয়নি, মানে তার কতক্ষণ কাজ, তার কত টাকা ওভার টাইম আছে কিনা, কমিশন আছে কিনা, এগুলো সব মিলে একটা টিম পে স্লিপ পর্যন্ত, তার পেমেন্ট কত হবে এই পর্যন্ত রেডি হয়। তারপরে এই পে স্লিপের উপর বেস করে তার পেমেন্টটা হয়, তখন অ্যাকাউন্টিং এর মানে অ্যাকাউন্টেন্টের প্রয়োজন হয়। বুঝতে পারছেন? পেরোল অ্যাকাউন্টিং এর জন্য। তো আমরা নেক্সট ক্লাসে এই টোটাল পেরোলটা মানে নিয়ে বসবো। আমরা নেক্সট ক্লাসে বসবো 8:30 ইনশাল্লাহ, যদি আল্লাহ কোনো মানে সামনে বিপদ আপদ না দেয়। আর নেক্সট ক্লাসটা একটু লম্বা হতে পারে, কারণ ফুল টপিকটা আমরা একদিনে শেষ করব। তা না হলে টপিক যদি এটা ঝুলে যায়, 2 দিনে গেলে আপনার দেখুন বুঝতে প্রবলেম, একদিনে এক টানে আমরা বুঝে শেষ করে ফেলবো এটা। ওকে, এবং তারপরে ক্লাসে যাব আমরা এই আদার্স যে বিষয়গুলো আছে, ব্যাংক ডিপোজিট, ট্রান্সফার, জার্নাল, এগুলোতে যাব। এবং তারপরের ক্লাসে আমরা করব হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। ওকে, তো আপনারা একটু এই দুইটা সেক্টর, কাস্টমার এবং সাপ্লায়ার, এটা একটু প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা টোটাল পেরোল এবং পেরোলের যে অ্যাকাউন্টিং, এইটা যতটুকু কুইক বুকে আছে এতটুকু আমরা শিখবো ইনশাল্লাহ। এর পাশাপাশি আপনাকে আমরা ইউএসএ পেরোল এবং ইউকে পেরোল, এর পাশাপাশি কানাডার পেরোল সম্পর্কে ধারণা দিই। ওকে, কুইক বুকস পেরোল একটা লাগবে, আর আপনার হচ্ছে ব্যাংক রিকনসিলেশন তো একটা লাগবে, দুইটা লাগবে। আর একটা ক্লাস লাগবে আপনার এই আদার্স যে জিনিসগুলো আছে এগুলো, প্লাস হলো প্রজেক্ট। আর 3টা ক্লাস হলে কুইক বুক শেষ হবে আমাদের। ওকে, তারপরে পরের ক্লাসটা আমরা করব হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট রেডি করব এবং ফাইবার গিগ কিভাবে পাবলিশ করব ইউনিক করে, কারোর সাথে যাতে মিল না হয়ে যায়, সেটা আমরা করে ফেলতে পারবো। ওকে, আর হচ্ছে ও কুইক বুকে তো আপনার সার্টিফিকেট নিতে হবে তাই না? এখন সার্টিফিকেট তো আপনাদেরকে বুদ্ধি বলে দিলে কালকে নিতে পারবেন, কিন্তু জিনিস না শিখে তো সার্টিফিকেট নেওয়া যাবে না, বুঝছেন? ইয়েস, এই যে যেদিনে যে আদার্স যেদিন করাবো না, এই দিনই আপনাদের সার্টিফিকেট একসাথে বসে সবাই নিয়ে ফেলবো, নো প্রবলেম। হুম, ওকে। আচ্ছা, আচ্ছা, আমি আপনাকে বলি, আপনি আপনি না, শুধু সবার ক্ষেত্রেই বলি, মানে প্রবলেমটা কোথায় হয়, ধরেন আপনারা না সবকিছু গ্রুপে লিখবেন। ধরেন আপনার পার্সোনাল একটা প্রবলেম যে আমি এটাই শিখতে পারছি না, এটাও গ্রুপে লিখবেন। হয় কি, পার্সোনালি নক দিলে ওটা থাকে মেসেজ রিকোয়েস্টে, আমি অনেক সময় খেয়ালও করতে পারি না। বুঝতে পারছেন? বাট গ্রুপগুলো কিন্তু আমি মেনটেন করি। হ্যাঁ, তো আপনি আপনার যেটা জানার আপনি গ্রুপে দেন, আর আমি আপনার জন্য যা যা ইনস্ট্রাকশন, হ্যাঁ, সব আমি গ্রুপেই রাত্রেবেলা একটা একটা করে দিতে থাকবো, আপনি সকালবেলা সব পেয়ে যাবেন। জাস্ট আপনি ওই লিঙ্কগুলো ফলো করবেন, হ্যাঁ, এবং ইনস্ট্রাকশনটা ফলো করবেন। একটা দুইটা সপ্তাহ একটু কষ্ট করেন, আপনি ওনাদের লেভেলে চলে আসবেন। ওকে,
তাহলে আমরা আজকের ক্লাস শেষ করব। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা পেরোলের উপর করব এবং যতটুকু পারি আপনাদেরকে পেরোল সম্পর্কে ভালো ধারণা দিব, ইউএসএ এবং কানাডার পেরোল সম্পর্কে আরো ভালো ধারণা দিব আপনাদেরকে। ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জি ওয়ালাইকুম আসসালাম।